কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এসএসসি A2 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 4টি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ 5 নম্বরের 4টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলির সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখো, অ্যান্সারে লিখবে চিত্রনাট্য ও নাট্যরূপের মধ্যে যে পার্থক্যগুলি পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দেবে চিত্রনাট্য। চিত্রনাট্য বলতে কোনো চলচ্চিত্রের পরিকল্পনার পাণ্ডুলিপিকে বোঝায়। এটি কোনো গল্প বা উপন্যাস অনুসরণে তৈরি হতে পারে কিংবা মৌলিকও হতে পারে। মূলত ক্যামেরার সঙ্গে কাজ করার জন্য চিত্রনাট্য লেখা হয়। তাই ক্যামেরায় ছবি বা শট গ্রহণ করার কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করা হয়। সেই জন্য চিত্রনাট্যে দৃশ্য বিভাজন থাকে সংলাপ ও বিভিন্ন বর্ণনা। তাছাড়া স্থান, সময়, চরিত্র ও ঘরে বাইরে বা ভিতরে কিনা সেটাও উল্লেখ থাকে। এছাড়া চিত্রনাট্যে চরিত্রের আচরণ, অভিব্যক্তি, সংলাপ ও চলাফেরা সম্পর্কে লেখা হয়। চিত্রনাট্যের প্রথমে একটা গল্প সংক্ষেপ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে বেশিরভাগ সময় পরিচালকরা গল্প সংক্ষেপ চান। চিত্রনাট্য সাধারণত চলচ্চিত্র, ভিডিও গেম বা টেলিভিশন অনুষ্ঠানের জন্য লেখা হয়। এরপর নেক্সট পয়েন্ট লিখবে নাট্যরূপ। নাট্যরূপ বা নাটক হলো এক সুপ্রাচীন শিল্পরূপ, যা শুধুমাত্র ব্যক্তিগত পাঠের জন্য নয়, বরং অভিনয় ও মঞ্চ প্রয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রে। নাটকের যেহেতু সাহিত্যিক দিক, তা মঞ্চ প্রয়োগ আর অভিনয় পারদর্শিতার মাধ্যমে পরিস্ফুট হয়ে ওঠে। এবং নাটক মূলত সংলাপ নির্ভর। নাটকের ক্ষেত্রে স্থান, কাল এবং ঘটনার ঐক্য মেনে যথেষ্ট শৃঙ্খলা বজায় রাখতে হয়। নাটকের শুরুতে থাকবে নাটকীয় কৌতূহল, ঊর্ধ্বগতি, ধীরে ধীরে তার চরমে পৌঁছাবে, সেটা ক্লাইম্যাক্স। এরপর সমস্যা নিরসন হবে, যা নাটকের নিম্নগতি হিসেবে পরিচিত। নাটক রচনা করা হয় মঞ্চস্থ করার কথা ভেবে। তাই নাট্যরূপ দানের ক্ষেত্রে স্টেজের সাজসজ্জা এবং তা বদল করার উপায় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। স্টেজে উপস্থিত চরিত্রের কাজ ও সংলাপ গঠন যথার্থ হওয়া প্রয়োজন। অনাবশ্যক চরিত্র, অনাবশ্যক পোশাক পরিবর্তন বর্জনীয়। চরিত্রের প্রবেশ ও প্রস্থানের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া দরকার। অত্যধিক ছোট দৃশ্য নাটকের পক্ষে ক্ষতিকর। সংলাপের ভাষা কথ্য ভাষার মতো স্বাভাবিক হওয়া উচিত। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখো, নেক্সট 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন ছিল আবৃত্তির 5টি উপাদানের নাম লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো, উত্তরে লিখবে আবৃত্তি বলতে বোঝায় শ্রোতার সামনে কোনো কবিতা বা গদ্য আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করার শিল্প। এটি মূলত কণ্ঠস্বর যথাযথ প্রয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রমিত বা সঠিক উচ্চারণ অক্ষুণ্ণ রেখে অনুভূতি, আবেগ, ভাব, গতি, বিরাম, ছন্দ ইত্যাদি সমন্বিত বা একত্রিত প্রকাশ। নেক্সট পয়েন্ট লিখবে আবৃত্তির উপাদান। আবৃত্তি শিল্পীর মধ্য দিয়ে কবিতা, গল্প, প্রবন্ধ, নাট্যাংশ ইত্যাদি বিষয়বস্তু বা ভাবকে সঠিক উচ্চারণ ও কণ্ঠস্বরের কারুকার্যে শ্রোতার কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া হয়। আবৃত্তির 5টি উপাদানগুলি হলো: 1. স্বর ও ধ্বনি। আবৃত্তির মূল ভিত্তি হলো স্বর ও ধ্বনির সঠিক ব্যবহার। এর মধ্যে পড়ে স্বরের উচ্চতা, তীব্রতা, লয় এবং বিরতি। এই উপাদানগুলির মাধ্যমে আবৃত্তিকার কবিতার বা বক্তব্যের অর্থ ও ভাব শ্রোতাদের কাছে পৌঁছে দেন। 2 নম্বর উপাদান আবেগ ও অভিব্যক্তি। আবৃত্তিতে আবেগ ও অভিব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবৃত্তিকারকে কবিতার বা বক্তব্যের অন্তর্নিহিত আবেগ ও ভাব সঠিকভাবে প্রকাশ করতে হয়। এর জন্য মুখভঙ্গি, শারীরিক ভাষা এবং কণ্ঠের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট ছন্দ ও তাল। কবিতা আবৃত্তির ক্ষেত্রে ছন্দ ও তালের জ্ঞান থাকা অপরিহার্য। কবিতার ছন্দ এবং তাল বজায় রেখে আবৃত্তি করলে তা শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
4 নম্বর পয়েন্ট বা উপাদান, অর্থ ও বোধ। আবৃত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কবিতার বা বক্তব্যের অর্থ ও বোধ। আবৃত্তিকারকে প্রথমে কবিতা বা বক্তব্যের অর্থ বুঝতে হয় এবং তারপর সেই অনুযায়ী আবেগ ও অভিব্যক্তি প্রকাশ করতে হয়। 5 নম্বর সর্বশেষ উপাদান বা পয়েন্ট রয়েছে বাচনভঙ্গি। বাচনভঙ্গি আবৃত্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। আবৃত্তিকারকে স্পষ্ট এবং সাবলীলভাবে কথা বলতে হয় যাতে শ্রোতারা সহজে বুঝতে পারে। এছাড়া বাচনভঙ্গিতে নিজস্বতা এবং রুচির পরিচয় থাকা প্রয়োজন। এই 5টি উপাদান একটি সফল আবৃত্তির জন্য অপরিহার্য। একজন আবৃত্তিকারকে এই উপাদানগুলির সঠিক ব্যবহার করে তার আবৃত্তি দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয়। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন ছিল, ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রে নর্তকীর ভূমিকা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ 1960 সালে ক্ষুদিত পাষাণ নামক রবীন্দ্র গল্পটির রূপান্তর ঘটান চলচ্চিত্রের মাধ্যমে। রবীন্দ্রনাথ ক্ষুদিত পাষাণ গল্পটি লিখেছেন 1302 বঙ্গাব্দ। গল্পের শুরুতেই আমরা দেখি লেখক তার আত্মীয়দের সঙ্গে পূজার ছুটিতে দেশভ্রমণ সেরে ট্রেনে করে কলকাতায় ফিরছিলেন। এমন সময় ট্রেনে একজন বাবুর সঙ্গে দেখা হয় যাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে ভুল হয়েছিল। সেই নবপরিচিত লোকটি ছিল অদ্ভুত রকমের। লেখকও তার আত্মীয় যখন জংশনে নেমে দ্বিতীয় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন রাত্রি 10:30 বাজে। এই সময় সেই অসামান্য লোকটি লেখকও তার আত্মীয়কে একটি গল্প শোনান। লোকটি বলেন, একদা তিনি তুলোর মাসুল আদায়কারী হিসেবে বড়িচে নিযুক্ত ছিলেন। বড়িচ জায়গাটি খুব মনোরম। সেখানে সুস্তা নদীর তীরে 250 বছরের পুরনো একটি শ্বেত পাথরের প্রাসাদে তার থাকার ব্যবস্থা হয়েছিল। শোনা যায় দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য এই নির্জন স্থানের প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তার অফিসের সকলে তাকে সেই বাড়িতে থাকতে বারণ করেছিল, কারণ সেখানে নাকি এখন অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। জীবন্ত মানুষ পেলেই তারা তাকে হত্যা করে। কেউ ওই প্রাসাদে 3 রাত থাকতে পারেনি, তার আগেই মারা যায়। একমাত্র মেহের আলী বলে একজন বেঁচে ছিলেন, কিন্তু সেই পাগল হয়ে গেছে। প্রতিদিন সে ওই প্রাসাদে প্রদক্ষিণ করে বেড়ায় আর যেন সকলকে সতর্ক করে দিয়ে চিৎকার করে বলতে থাকে, তফাত যাও, সব ঝুট হ্যায়। সকলের বারণ উপেক্ষা করে লোকটি ঠিক করলেন ওই প্রাসাদে থাকার। একদিন তিনি অনুভব করেন গ্রীষ্মের সন্ধ্যায় একদল নারী সুস্তার জলে স্নান করতে নেমেছেন। তারা কলহাস্য করছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। যদিও পরের দিন সকালে সমস্ত ব্যাপারটি তার কাছে হাস্যকর মনে হয়। তিনি অফিসে মন দিয়ে কাজ করতে পারেন, কিন্তু সন্ধ্যা হতে না হতেই কে যেন তাকে সেই বাড়িতে আকর্ষণ করে নিয়ে যায়। সেখানে তিনি কখনো নূপুরের নিঙ্কণ শুনতে পান, আবার কখনো নহবতের আলাপ ভেসে আসে তার কানে। এইভাবে একদিন তিনি অনুভব করেন অদৃশ্য মূর্তির উপস্থিতি। এইভাবে লোকটি প্রতি রাতে নর্তকী নাচ দেখেন। এই সব নর্তকীদের নাচ প্রাসাদে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। লোকটি রমণীর মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে। একদিন তিনি শুনতে পেলেন সেই নারী যেন গাঢ় অন্ধকারের মধ্যে থেকে চিৎকার করে বলছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও, আমাকে উদ্ধার করো। লোকটি তখন বিহ্বল হয়ে ভাবতে থাকেন, কে এই রমণী, কোন দস্যু তাকে বাবা মায়ের কোল থেকে চুরি করে নিয়ে এসেছে ইত্যাদি কথা। প্রতিদিন এরকম অলৌকিক ঘটনার ক্লান্ত হয়ে লোকটি তার কর্মচারীর করিম খাঁকে জিজ্ঞাসা করে জানতে পারেন সেই ঘটনার কথা। আসলে তুলোর মাসুল আদায়কারী লোকটি ছিল পূর্বজন্মের শাহ মাহমুদের সিপাহী। তিনি সিপাহী হিসেবে মেয়েটিকে কৃতদাসের বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে। পথে আসার সময় মেয়েটির কাছে তার জীবনের কথা শুনেও তার প্রতি প্রেমের আকর্ষণ অনুভব করে এবং তাকে কথা দেয় যে সে তার সঙ্গে সারা জীবন থাকবে। শাহ মাহমুদ যখনই প্রেমের কথা জানতে পারেন তখন ওই লোকটিকে ঘোড়ার পিঠে বেঁধে রাজ্যের বাইরে পাঠিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয় যে যদি কোনোদিন আর সে ওই রাজ্যে আসে তবে তার মুণ্ডুচ্ছেদ করা হবে। অন্যদিকে ওই মেয়েটিকে চিরদিনের জন্য কারাগারে নিক্ষিপ্ত করা হয়। সেই মেয়েটির আর্তচিৎকার ও অতৃপ্ত বাসনায় প্রাসাদটিকে ভৌতিক করে রেখেছে। আর ওই লোকটি যে এখন সেখানে উপস্থিত হয়েছে তা এখন সেই নর্তকী, এখানে বানানটি ভুল রয়েছে, তা এখন সেই নর্তকী রাতটা তার সামনে দেখা দিয়েছে। আর ওই লোকটি যে এখন সেখানে উপস্থিত হয়েছে তা এখন সেই নর্তকী তার সামনে দেখা দিয়েছে এবং একইভাবে তার কাছে
তাকে মুক্ত করার আর্তি জানিয়েছে। এইভাবে আলোচ্য গল্পে আমরা নর্তকীর ভূমিকা খুঁজে পাই। এই ছিল তোমাদের সম্পূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 4th নম্বর কোশ্চেন ছিল টিকা লেখো জ্যোতি পর্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখো, অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট জ্যোতি। জ্যোতি আসলে ছন্দগত উচ্চারণ বিরতি। আমরা যখন কথা বলি তখন নিশ্চয়ই অনর্গল বলি না, কথা বলার মাঝে মাঝে থেমে যাই, আর এই থেমে যাওয়ার বোঝাতে জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করা হয়। কোনো কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে উচ্চারণ বিরতি নেওয়া হয় তাকে ছন্দজ্যোতি বলে। কবিতার ছন্দের আদর্শের প্রতি লক্ষ্য রেখে যেখানে থামতে হয় তার নাম জ্যোতি। দেখো নেক্সট লিখবে জ্যোতি 3 প্রকার, যথা পূর্ণজ্যোতি, মধ্যজ্যোতি, লঘু বা হর্ষজ্যোতি। উদাহরণ রয়েছে দেখো, নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। এখানে সবশেষে আসছে পূর্ণজ্যোতি, বৃন্দাবনে ও এক মনের পরে পড়েছে অর্ধজ্যোতি, আর নদী তীরে সনাতন ও জপিছেন এর পরে পড়েছে লঘুজ্যোতি। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে পর্ব। পর্ব নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন চরণের একটি খণ্ডিত অংশ হলো পর্ব বা দুটি জ্যোতির মধ্যস্থলের অংশকে পর্ব বলে, কিংবা হর্ষজ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলে। অধ্যাপক পবিত্র সরকারের মতে জ্যোতির দ্বারা নিয়মিতভাবে খণ্ডিত পদ্মের ছত্রে ছত্রে পুনরাবর্তময় অংশই হলো পর্ব। যেমন চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। এখানে দীর্ঘ দাড়ি দিয়ে পর্বকে ভাগ করা হয়েছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলায় হলো একটি পর্ব। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 4টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 4টি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা পারচেস করতে পারো।